she's always late. She's never All right, on time. ladies and gentlemen, please welcome the Tigers of রাহুল হত্যার তদন্তের সামনে এসেছে একের পর এক চমকপ্রদ তথ্য, যা শুনলে আপনি সত্যিই বিস্মিত হবেন। শুরুতে যে ড্রোন ফুটেজ সামনে এসেছিল তা যেন পুরো ঘটনার মাত্র একটি ট্রেলার। তদন্তকারীদের ধারণা, আসল রহস্য লুকিয়ে আছে আরও গভীরে, সম্ভবত রাহুলের আইক্লাউড ডাটায়। প্রশ্ন উঠছে, সেখানে তেমন কী ছিল যা এতদিন আড়ালে রয়ে গেছে? কোনো অদৃশ্য প্রমাণ, নাকি এমন কিছু তথ্য যা পুরো ঘটনাটিকেই ঘুরিয়ে দিতে পারে? এদিকে তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন নাম জড়িয়ে পড়ছে এই রহস্যে। টলিউড থেকে বলিউড সব জায়গাতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। বিষয়টি এখন আর শুধু একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তার রীতিমতো আলোড়ন তুলেছে পুরো বিনোদন জগতে। এই পরিস্থিতিতে চুপ থাকতে পারেননি বলিউড সুপারস্টার সালমান খান। তিনি সরাসরি রাহুলের পরিবারের পাশে দাঁড়িয়ে তদন্ত কমিটির উদ্দেশ্যে দিয়েছেন কঠোর বার্তা। তার এই অবস্থান নতুন করে প্রশ্ন তুলেছে, তদন্ত কি সঠিক পথে এগোচ্ছে, নাকি কোথাও কিছু চাপা পড়ে যাচ্ছে? তবে এখানেই শেষ নয়। তদন্তের এক গোপন সূত্র জানাচ্ছে, আইক্লাউড থেকে এমন কিছু ডেটা উদ্ধার করা হতে পারে যা প্রকাশ পেলে বদলে যেতে পারে পুরো কেসের গতিক্রম। এমনকি সেই ডেটার সঙ্গে যুক্ত থাকতে পারে এমন কিছু প্রভাবশালী নাম যাদের কথা এখনও কেউ কল্পনাও করেনি। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, একটি অদৃশ্য বস্তুর ইঙ্গিত পাওয়া গেছে যার অস্তিত্বই হয়তো এই রহস্যের চাবিকাঠি। তাহলে কি সত্যিই সামনে আসতে চলেছে রাহুল হত্যার আসল সত্য, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো ষড়যন্ত্র? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে এবং শেষ মুহূর্তের সেই অবিশ্বাস্য টুইস্টটি মিস না করতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। রাহুল হত্যার তদন্তে এবার উঠে এলো এমন এক ইলেকট্রিক শক থিওরি যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ড্রোনের ফুটেজ তো শেফ ট্রেলার ছিল, আসল রহস্য কি তবে লুকিয়ে আছে রাহুলের আইক্লাউড ব্যাকআপে? কে সেই অদৃশ্য ব্যক্তি যে মৃত্যুর দুদিন আগেই জানত তালসারিতে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে? আজ আমরা ফাঁস করব সেই রহস্যময় স্পিড বোটের মালিকের নাম, যা শুনলে টলিপাড়ার অনেক রাঘব বোয়ালের রাতের ঘুম উড়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা ষড়যন্ত্রের এমন এক অন্ধকার কুঠুরিতে প্রবেশ করতে যাচ্ছে যা আগে কখনো আলোচিত হয়নি। রাহুলের শরীরের দ্বিতীয় দফার ফরেন্সিক পরীক্ষায় উঠে এসেছে এক হাড় হিম করা তথ্য। জানা গেছে রাহুলের হাতের তালুর নিচে দুটি অত্যন্ত সূক্ষ্ম লাল দাগ পাওয়া গেছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের মতে এটি কোনো সাধারণ আঘাত নয়, বরং স্টান গান বা ইলেকট্রিক শক ব্যবহারের চিহ্ন হতে পারে। প্রশ্ন উঠছে, পানিতে তলিয়ে যাওয়ার আগেই কি রাহুলকে কোনো ইলেকট্রিক ডিভাইস দিয়ে অচেতন করা হয়েছিল? যদি তাই হয়, তবে এটি পরিষ্কার করে দেয় যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত কোল্ড ব্লাডেড মার্ডার। রাহুলের ফোন থেকে সব চ্যাট ডিলিট করা হলেও খুনিরা একটি জায়গায় ভুল করে ফেলেছে। ফরেন্সিক দল রাহুলের আইক্লাউড ব্যাকআপ থেকে কিছু গোপন তথ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। সেখানে দেখা গেছে মৃত্যুর ঠিক দুদিন আগে জনৈক প্রভাবশালী ব্যক্তি রাহুলকে একটি অডিও মেসেজ পাঠিয়েছিলেন। সেই বার্তায় সরাসরি হুমকি দিয়ে বলা হয়েছিল, তালসারিতে যা ঘটবে তার জন্য কেউ প্রস্তুত নয়। কে এই ব্যক্তি? কেন তিনি আগে থেকেই জানতেন তালসারিতে রাহুলের মৃত্যু নিশ্চিত? এই অডিও ক্লিপটিই কি তবে খুনিদের ফাঁসির দড়ি হয়ে দাঁড়াবে? রাহুল যখন উত্তাল সমুদ্রে বাঁচার লড়াই করছিলেন, তখন যে স্পিডবোটটি সেখান থেকে পালিয়েছিল তার মালিকানা নিয়ে এবার বড় তথ্য ফাঁস হলো। তদন্তে দেখা গেছে বোটটি কোনো স্থানীয় জেলের নয়, বরং ওড়িশার একটি লাক্সারি রিসর্টের মালিকানাধীন। আশ্চর্যের বিষয় হলো, সেই বোটের ভাড়ার রসিদে কলকাতার একজন বড় মাপের ফিনান্সিয়াল ডিরেক্টরের সই পাওয়া গেছে। প্রশ্ন হচ্ছে, সেই স্পিডবোটটি কি আগে থেকেই সেখানে রাহুলের মৃত্যুর সাক্ষী হতে ওত পেতেছিল? এই আর্থিক লেনদেনের পেছনে কার হাত রয়েছে? তদন্ত যত গভীর হচ্ছে, শ্বেতার নীরবতা তত বেশি রহস্যময় হয়ে উঠছে। নির্ভরযোগ্য সূত্রের দাবি, শ্বেতা বর্তমানে যে স্থানে আছেন সেটি আসলে কোনো সেফ হাউস নয়, বরং তাকে এক প্রকার বন্দী করে রাখা হয়েছে। শ্বেতা কি তবে সেই ইলেকট্রিক শক দেওয়ার দৃশ্যটি নিজের চোখে দেখেছিলেন, নাকি তাকে সেই অডিও মেসেজের কথা জানিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে? মাস্টারমাইন্ডরা কি তবে শ্বেতাকে পরবর্তী শিকার বানানোর ভয় দেখাচ্ছে? শ্বেতার নীরবতা ভাঙলে কি তবে কলকাতার সেই প্রভাবশালী ডিরেক্টরের মুখোশ খুলে যাবে? রাহুল বন্দ্যোপাধ্যায় হত্যাকাণ্ডের প্রতিটি পরত এখন উন্মোচিত হচ্ছে। ইলেকট্রিক শক থেকে শুরু করে আইক্লাউড ব্যাকআপের সেই অডিও ফাইল, সবই বলছে এটি একটি পেশাদার এক্সিকিউশন। জাস্টিস ফর রাহুল,
কিন্তু সত্যিই কি রাহুল জাস্টিস পাবে? রাহুল অরুণোদয় মৃত্যুর প্রায় 4 থেকে 5 দিন এই জাস্টিস ফর রাহুল এই স্লোগানটা আমরা কিন্তু প্রত্যেকের মুখে, প্রত্যেকটা আইডিতে, প্রত্যেকটা নিউজ চ্যানেলে, এমনকি যেই সমস্ত তাদের সাথে সহ কলাকুশলীরা ছিলেন তাদের প্রত্যেকের মুখে কিন্তু আমরা এই কথাটা, এই স্লোগানটা শুনতে পেয়েছি। কিন্তু যত দিন এগোচ্ছে তারা কিন্তু কোথাও না কোথাও নিজেদের জীবনে ফিরে আসছে, এই বিষয়গুলো থেকে কোথাও না কোথাও একটু দূরে সরে যেতে চাইছে। আচ্ছা, এই তো সবেমাত্র 9 থেকে 10 দিন হয়েছে, এরই মধ্যে তারা এই বিষয়টা থেকে এত তাড়াতাড়ি সরে যেতে কেন চাইছে? তাহলে কি যেইভাবে তালসারির স্থানীয় বাসিন্দাদের যেভাবেই হোক, ভয় দেখিয়ে হোক বা টাকার লোভ দেখিয়ে হোক বয়ান চেঞ্জ করা হয়েছিল, ঠিক তেমনভাবেই এই সমস্ত মানুষদেরকেও নিজের দিকে আকৃষ্ট করে নিয়েছেন? কে নিয়েছেন আশা করছি এখানে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তো আমার এই ভিডিওর প্রথমেই আমি একটা বিষয় একটু ক্লিয়ারলি করতে চাই, বলতে চাই তোমাদের সামনে যে আমি এই ভিডিওতে যাদের যাদের নামগুলো নিচ্ছি অবশ্যই কিন্তু আমি সঠিক নাম নিচ্ছি না, আমি সেই নামের মিল করে একটু অন্য নাম নিচ্ছি। এটা আমার আইডি সেফটির জন্য, কারণ আগের যে দুটো ভিডিও আমি দিয়েছি সেখানে এই কমেন্টস কিন্তু বারবার এসেছে যে ঠিকঠাক আমি নামটা বলতে পারছি না, কিন্তু আমি বারংবার আমার ভিডিওতে বলছি যে আমি সঠিক নাম আমার আইডি সুরক্ষার জন্য নিচ্ছি না। আশা করছি এই ভিডিওতে এই ধরনের কমেন্টস আর আমি নিশ্চয়ই পাবো না। চলে আসি আমার ভিডিওর মেন প্রসঙ্গে। এই ভিডিওতে অনেক কিছু বিষয় তোমাদের সাথে আলোচনা করব, তার মধ্যে প্রথমেই যেই কথাটা বলতে চাই, উড়িষ্যা পুলিশের বক্তব্যে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কি তথ্য উঠে এসেছে অবশ্যই বলবো। তার আগে এই যে ভোলে বাবা পারকারিগা এই সিরিয়ালের একজন কন্যা নামক একটি মহিলার কথা আমি আমার ভিডিওতে প্রথমেই বলতে চাই। কন্যা কেন বললাম? তার নাম কিন্তু কন্যা নয়, তার নামটা 3 অক্ষরের প্রথমে র হবে। এইবার তোমরা বুঝে নিও আমি কার কথা বলতে চাইছি। প্রথমত, সে কিন্তু বেশ কয়েকদিন হলো মুখ লুকিয়ে রেখেছিল। প্রথম প্রশ্ন, কেন মুখ লুকিয়ে রাখার মতো কি এমন হয়েছে? এইবার অনেকেই কিন্তু এই বিষয়ে দেখলাম অনেক বক্তব্য দিচ্ছে বা অনেক ভাষণ দিচ্ছে ঠিক এইভাবেই, যে শুধুমাত্র রাস্তায় নামলে বা তার জন্য একটা পোস্ট করলে বা তার পাশে গিয়ে তার দাহ কাজের সময় তার পাশে গিয়ে দাঁড়ালে তার প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলো দেখানো হয়। আমরা কি দূরে থেকে তার প্রতি তার আত্মার শান্তি কামনা করতে পারি না? দূরে থেকে কি আমরা তার প্রতি সহমর্মিতা, তার প্রতি দুঃখ প্রকাশ করতে পারি না? এই কথাগুলো অনেকেই বলছে। তবে আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে সারাটা দিন যখন তোমরা একসাথে একই জায়গায় শুট করছো, এত সুখের দুঃখের আনন্দকর সময় কাটিয়েছো, সেই মানুষটি যখন সারা জীবনের মতো চলে যাচ্ছে তখন তার সেই দাহ কাজের সময় তার পাশে একবার যেই মানুষ থাকতে পারে না, এবং উল্টে যারা ছিল তাদের উপর বলা হচ্ছে যে এদের মধ্যেও অনেকে আছে অনেক নোংরা মানসিকতার মানুষ, অনেকটা মানে বিকৃত মস্তিষ্কের মানুষ, এরকম কিছু মন্তব্য করা হচ্ছে। আমি সেক্ষেত্রে বলতে চাই তারা তাদের সাথে পার্সোনালি কি শত্রুতা আছে না মিত্রতা আছে এগুলো কিন্তু এখন মানুষ দেখতে চাইছে না। বাট এগুলো স্বাভাবিক যে একটা টিমের মধ্যে যেই কজন মানুষ কাজ করছিলেন একই সঙ্গে এবং কিছুটা সময়ের ব্যবধানে একটা মানুষ সারা জীবনের মতো পৃথিবী ছেড়ে চলে গেল, সেই খবরটা শোনার পর তাদের প্রয়োজন বোধ হয়নি গাড়িটা ঘুরিয়ে আবার সেই স্পটে যাওয়ার জন্য। যদিও বা তাদের বক্তব্য অনুযায়ী বা এই কন্যা নামক মেয়েটির বক্তব্য অনুযায়ী অনেকটা দূরে তারা চলে এসেছিল এবং সেই কারণে তারা সেই পরিস্থিতিতে আর ফিরে যায়নি। এমনকি তাদের গাড়ির যে ড্রাইভার ছিল সেও নাকি এমন একটি পরিস্থিতির মধ্যে ওই কথাটা শোনার পর পড়েছিল তাদেরও নাকি হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত, সেই কারণে তারা কিন্তু আর সেই স্পটে ফিরে আসার প্রয়োজন বোধ করেনি। প্রথমত এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে, পুরোপুরি যেই নাটক সিরিয়ালের ওই জায়গায় শুটিং চলছিল প্রত্যেকটা মানে সহ ক্রিয়েটার যারা ছিল প্রত্যেককে চলে এসছে, শুধুমাত্র রাহুল দা এবং শ্বেতা এরা দুজন রয়ে গিয়েছিল এবং তার সাথে আদার্স যে সমস্ত টিম মেম্বার, মানে কেউ ক্যামেরাম্যান, কেউ বা এই কেউ বা ওই, এইভাবে কিন্তু বেশ কিছু মানুষ রয়ে গিয়েছিল। কিন্তু যারা সহ ক্রিয়েটার হয়ে কাজ করছিল তারা কিন্তু কেউ ওই মুহূর্তে ছিলেন না। তাদের মধ্যে একটি মানুষের মনে হলো না যে না এই মুহূর্তে সেখানে গিয়ে বিষয়টা কি হয়েছে দেখাটা উচিত, কিভাবে ঘটলো এটা জানাটা উচিত। তারা কিন্তু প্রত্যেকের মতো করে বাড়ি ফিরে এসেছে এবং তাদের মধ্যে কাউকে কিন্তু আমরা দেখিনি এই যে 4-5 দিন যেই সমস্ত মানুষেরা রাস্তায় নেমেছেন, প্রসেনজিৎ দা বলো, চিরঞ্জিত দা বলো, এদিকে যিশু সেনগুপ্ত আছে, আরো অনেক মানুষ আছে, আমি হয়তো তাদের নামগুলো বলতে ভুলে যাচ্ছি। তারা রাস্তায় নেমেছে, তারা মিছিল করছে, তারা বৈঠক করছে, তারা কর্মবিরতির ডাক দিচ্ছে, তারা অনেকেই এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যেই সিদ্ধান্তগুলোর জন্য পরবর্তীতে যারা এই মুহূর্তে এই মিছিলে যোগদান করেনি তারাও কিন্তু উপকৃত হবে। বাট সেই সময় সেই শুটিংয়ে মানে উপস্থিত আদার্স যেই সমস্ত মানুষেরা ছিলেন তাদের মধ্যে কিন্তু কাউকে আমরা দেখিনি রাহুলদার ওই দাহ কাজের সময় শেষ যাত্রায় এই সমস্ত টিমের কাউকে একজনকে থাকতে, বা এই কয়েকদিন যে রাস্তায় নামলো, মিছিল হলো বা এই যে কর্মবিরতির ডাক দেওয়া হলো এর মধ্যে কিন্তু এই টিমের একটি কাউকেও কিন্তু আমরা দেখতে পাইনি। এবং তার থেকেও বড় প্রশ্ন, যেই মানুষটি সেই মুহূর্তে সব থেকে বড় প্রমাণ, যে অরিজিনাল সত্যগুলো দেখেছে, যে জানে আসল ঘটনা কি, সেটা তোমরা প্রত্যেকেই জানো। এই রাহুলের যে মানে নায়িকা ছিলেন, এখানে আমি আর নামটা বলছি না, ভোলে বাবা পারকারেগার যে নায়িকা ছিলেন রাহুলের, যার সাথে ওই মুহূর্তে মধুচন্দ্রিমা চলছিল ওই শুটের মধ্য দিয়ে,
সেই মেয়েটি তো ওখানে উপস্থিত ছিল, এই টিমের আদার্স মানুষেরা চলে এলেও সেই মেয়েটি সেখানে উপস্থিত ছিল। তাহলে সে আসার পর আমি মানছি সেই অবস্থায় সে সমস্তটা দেখেছে, তাই একটু সে ডিপ্রেশনে চলে গিয়েছিল, একটু সে ভয় পেয়েছিল, যাই হোক তার মানসিক পরিস্থিতি শারীরিক পরিস্থিতি একটু হয়তো অন্যরকম ছিল। তা বলে 9-10 দিন হয়ে গেল এখনো পর্যন্ত সেইভাবে তার তরফ থেকে কোনো রকম কোনো কিন্তু কিছু আমরা জানতে পারিনি, অথচ কিন্তু সেই মানুষটি সেই স্পটে পুরোপুরি ঘটনার সাক্ষী ছিল, কিন্তু তাকে আমরা কোনো রকম কোনো কিছু এখনো পর্যন্ত দেখতে বা বলতে কিন্তু শুনিনি। দ্বিতীয়ত হচ্ছে নানান রকম নিউজ চ্যানেল যখন এই সমস্ত মানে টিম মেম্বার যারা ছিল, মানে কলাকুশলীরা যারা সহ কলাকুশলীরা ছিলেন ওই মুহূর্তে, আমি নামগুলো বলছি না, তাদের মধ্যে এই কন্যা নামক মেয়েটির যখন একটা ছোট্ট ইন্টারভিউ টাইপের হচ্ছিল, তখন তাকে যখন প্রশ্ন করা হচ্ছে তোমরা গাড়ি ফিরিয়ে কেন নিয়ে গেলে না, তখন বলছে যে আমরা সেরকম পরিস্থিতিতে ছিলামই না যে আমাদের গাড়ি ফিরিয়ে নেওয়া হবে। দ্বিতীয়ত প্রশ্ন করছে যে তোমাদের মনে হয়নি সেই তারপরে যখন তাকে এইখানে আনা হলো তার দাহ কাজের সময় তার পাশে গিয়ে দাঁড়ানো, সে নর্মালভাবে অ্যান্সার দিচ্ছে যে সেখানে গিয়ে দাঁড়ালেই কি সত্যিকারের শোক প্রকাশ করা হয়, এটাই কি সব থেকে বড় কথা যে সেখানে গেলেই শোক প্রকাশ করা হয়, অন্য কোথাও হয় না। তো এক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে একটি মানুষের প্রতি একটি মানুষের ভালোবাসা কতটা থাকলে এইরকম কিছু কথা বলা যায়। শুধুমাত্র নিজের কাজের জায়গাটাকে ঠিক রাখতে হবে, তাই সেই রকম একটা কি বলবো মানে সদস্য কর্তৃর সাথে সম্পর্ক ভালো রাখার জন্য এই মুহূর্তে হয়তো সে সমস্ত কিছু জানার পরেও পুরোপুরি লুকিয়ে যাচ্ছে। তাকে প্রশ্ন করা হয় যে সেখানকার স্থানীয় বাসিন্দা, টেকনিশিয়ান যারা ছিলেন, প্রডিউসার যিনি আছেন, প্রত্যেকের বক্তব্যে কেন আলাদা আলাদা মন্তব্য, তখন সে অ্যান্সার দেয় যে হয়তো মানে তারা একটু ভুল বলে ফেলেছে, কারণ কি হয়তো খেই হারিয়ে ফেলেছে। তোমরা ভালো করে একটা নর্মাল জিনিস ভেবে দেখো, এনারা যারা এত বড় বড় টিভি সিরিয়াল, এক একটা পুরো টিভি সিরিয়াল চালাচ্ছে, এত এত মানুষের কর্মের জায়গা সেইখানের মেন যিনি সদস্য কর্ত্রী বা টেকনিশিয়ান দাদা আরো যারা যারা ছিলেন তারা খেই হারিয়ে ফেলেছে, সেই কারণে প্রত্যেকে আলাদা আলাদা বক্তব্য পেশ করেছে। মানে এই ধরনের বিষয়গুলো যারা উংবাং চাং করে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ চ্যানেলে শুধুমাত্র ইন্টারভিউ চলছে, নিজের প্রাণ বাঁচাতে হবে, নিজেকে ওই জায়গায় কাজের মধ্যে যুক্ত রাখতে হবে, তাই এইভাবে কিছু একটা বলে দিতে পারে খেই হারিয়ে ফেলেছে। মানে 2 বছরের বাচ্চা ছেলে না বাচ্চা মেয়ে যে কোনো একটা ঘটনা ঘটলো এবং এতটাই ডিপ্রেশনে চলে গেল যে প্রত্যেকটা মানুষের বক্তব্য পুরোপুরি আলাদা হয়ে গেল। এখান থেকে সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে যখন নিউজ চ্যানেলের প্রশ্নের মুখোমুখি এই কন্যা নামক মেয়েটি হয় যে কেন আলাদা আলাদা বক্তব্য, বাসিন্দা, টেকনিশিয়ান, প্রডিউসার এই সমস্ত মানুষদের কাছে কেন আলাদা আলাদা বক্তব্য, তখন সে ক্লিয়ারলি অ্যান্সার দেয় যে খেই হারিয়ে ফেলেছে। এটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব? এতটা গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে কি এই ধরনের বিষয় আশা করা যায়? দ্বিতীয়ত হচ্ছে তাকে প্রশ্ন করা হয় যে সেখানে কি আগে থেকে কোনো রকম কোনো সেফটির ব্যবস্থা ছিল, সে ক্লিয়ারলি জানায় যে আমার যেহেতু জলের স্যুট ছিল না, আমি জানি না সেখানে কোনো সেফটির ব্যবস্থা ছিল কি ছিল না। তোমরা একবার জিনিসটাকে ভেবে দেখো, তারা হয়তো জলে নামবে এরকম কোনো স্যুট ছিল না, বাট তাদের প্রত্যেকের কাছেই কিন্তু নিশ্চয়ই এটা জানা ছিল যে হ্যাঁ জলের একটা স্যুট আছে, সেটা আমাদের নয়, সেটা হয়তো রাহুলের। সেক্ষেত্রে যদি সেফটির ব্যবস্থা করা থাকে তাহলে নিশ্চয়ই সেটা শুধু রাহুলের জন্য প্রযোজ্য হবে না, সকাল থেকেই সেই জায়গায় সেফটির যেই সমস্ত বিষয়গুলো, সেফটির জন্য মানুষ হোক, সেফটির জন্য কোনো যন্ত্রপাতি হোক, সেফটির জন্য কোনো ডক্টর হোক, সেগুলো সকাল থেকেই ব্যবস্থাটা করা হবে। কিন্তু ওই জায়গাকার মানে তালসারির স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুসারে পুরোপুরি একটা ক্লিয়ার বিষয় উঠে আসে যে আমাদেরকে মানে যে একটা গ্রামে 7 জনের যে টিম থাকে, প্রশাসনিক একটা টিম, 7 জনের যে একটা টিম স্থানীয় বাসিন্দাদের, সেখানকার মানুষদের তরফ থেকে ক্লিয়ারলি জানানো হয় যে আমাদেরকে কিচ্ছু জানানো হয়নি, আমাদেরকে যদি আগে থেকে জানানো হতো তাহলে আমরা আগেই সাবধান করতাম, এই জায়গাটা কিন্তু মোটেও সেফটি জায়গা নয়। দ্বিতীয়ত যেই জায়গায় শুটিং হতো সেই জায়গায় কখন কি চোরাবালি ঘটতে পারে, কখন জল বাড়তে পারে, কখন জল কমতে পারে, এগুলো কিন্তু আমরা খুব ভালো করে জানি। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলোতে সেই সময়গুলোতে সেফটি অবলম্বন কিন্তু করতে পারি, বাট আমাদেরকে কোনো রকম কোনো কিছু আগে থেকে জানান দেওয়া হয়নি। তাহলে এক্ষেত্রে এই যে মহিলাটিকে প্রশ্ন করা হচ্ছে কোনো সেফটির ব্যবস্থা ছিল কিনা, এবং সে ক্লিয়ারলি অ্যান্সার দিচ্ছে যে যেহেতু আমার জলের স্যুট ছিল না তাই আমি কিছু জানি না, এটা একটু সেই গা ঝেড়ে ফেলে দেওয়ার মতো একটা অ্যান্সার যে আমার ছিল না মানে আমি জানি না। সেখানে স্যুট করছো তোমরা প্রত্যেকের স্যুটের অংশ আলাদা আলাদা, বাট সেক্ষেত্রে এটা মানুষ জানতে পারবে না যে সেখানে সেফটির ব্যবস্থা ছিল কি ছিল না। নাকি সেই নাটকের যিনি মেইন সদস্য কর্ত্রী তাকে যাতে না চটায়, তার বিরুদ্ধে গিয়ে যাতে কিছু কথা না বলে, তার মানে তাকে উপেক্ষা করে এমন কিছু যাতে না বলুক যাতে পরবর্তীতে সে কোনো আর কাজ না পায়, এই কারণেই সে হয়তো অনেক কিছু জেনেও অনেক কিছু আমাদের সামনে লুকিয়ে যাচ্ছে। কারণ তার বক্তব্য অনুসারে সে বলছে যে 2005-এও নাকি সে এরকম একটা জায়গায় তালসারিতে শুটিং করতে গিয়েছিল এবং সেখানে মানে চোরাবালি প্রচন্ড পরিমাণে থাকে এবং সেখানে কিন্তু এই ঘটনা মানে অ্যাক্সিডেন্টলি ঘটনা প্রচুর ঘটে এবং সেখানে কারেন্টের মতো স্রোত সেখানে থাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই,
ধন্যবাদ সবাইকে।